বিজেপি কর্মী 200-র ওপরে 300-র ওপরে যখন এইভাবে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে একটা শুধুমাত্র রাজনৈতিক দল করার কারণে, তখন দাঁড়িয়ে এই ধরনের বিক্ষোভ তো ভীষণ ক্ষুদ্র জিনিস। আপনি বাংলাদেশের হিন্দুদের যখন নির্যাতন করা হচ্ছিল তখন একটাও তো কথা খরচ করেননি। মুর্শিদাবাদে হিন্দুদের উপরে আক্রমণ নেমে আসলো, তখনও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আপনি ভাইপো একটাও কথা খরচ করেননি। আপনাদের মনে আছে সেই হরগোবিন্দ দাসের কথা, চন্দন দাসের কথা? তাদেরকে যেভাবে মারা হয়েছিল, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হয়নি যে তাদের বাড়িতে গিয়েও একটুখানি সান্ত্বনা দেওয়া দরকার? মনে হয়নি। আজ তার বোধোদয় হচ্ছে, তার কর্মীদের জন্য বোধোদয় হচ্ছে। যে কর্মীর জন্য উনি সোনারপুরে গিয়েছেন, এখন অনেকেই বলা বলি করতে শুরু করে দিয়েছেন যে সে নাকি নেশাখোর ছিলেন। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। একটা গান ভীষণভাবে আজকাল শোনা যাচ্ছে, আর সেটা প্রাসঙ্গিকও বটে, যে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পরে, প্রায় 25 দিন কেটে গিয়েছে, তারপরে উনি বাড়ি থেকে বেরোলেন, শেষ পর্যন্ত বেরোলেন কোনো রকমের ভয় ভীতি ছাড়াই বেরিয়েছিলেন হয়তো। বাড়ি থেকে সেই কালো রঙের গাড়ি করে তিনি বেরিয়ে এসেছেন। তার পেছন পেছন কিছু কিছু বডিগার্ড রয়েছে, এবং বেশিরভাগটাই হয়তোবা বেসরকারি। আন্দাজে বলছি, কারণ সরকারি ক্ষেত্রে যে পরিমাণে একজন সাংসদের নিরাপত্তা থাকার কথা, তেমনটাই তাকে এখন দেওয়া হচ্ছে। আগে তো উনি আবার 21টা গাড়ি ছাড়া চলতেন না। বলা হয়ে থাকে তার কনভয় মানে সেই আদ্যিকালের রাজা মহারাজের মতো তারও সেই কনভয়গুলো এগিয়ে যেত। মানুষদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হতো। বাস থাকলে, অ্যাম্বুলেন্স থাকলে, ফায়ার ব্রিগেড থাকলে সবাইকে ভুল পথে মানে অন্য পথে, সেটা ব্রডকাট হোক আর শর্টকাট নাই হোক না কেন, সেদিক দিয়ে যেতে হতো। তো বাংলার মানুষ এই ধরনের এক্সপিরিয়েন্স করেছেন, আর সেই অভিজ্ঞতা নেহাত খুব একটা ভালো অভিজ্ঞতা নয়। সে কারণেই তো আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে যাচ্ছেন, কর্মীকে নাকি উনি সহানুভূতি দিতে যাচ্ছেন, আর কর্মীর মৃত্যু হয়েছে সেই কারণে উনি যাচ্ছেন। আজ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় পাচ্ছেন। অনেকেই বলছেন যে এই ভাইপো অতীতের বিভিন্ন ঘটনাগুলোতে তো এইভাবে বেরিয়ে যাননি, সে সময় তো পুলিশ প্রোটেকশন ছিল, সে সময় 21টা গাড়িও পেছন পেছন যেত, তখন উনি কোথায় ছিলেন? আজ যখন পালাবদল হয়েছে, যখন তার নিজের দলের নেতারা তাকে বিদ্ধ করছেন, এই যে রিজু দত্ত, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে সুশান্ত ঘোষ, যাবতীয় রকমের ছোট মাঝারি এবং বড় সমস্ত রকমের নেতারা, আদি এবং নব্য তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়তো নবজাগরণ হলো, মনে হলো আমার কর্মীদের একটু পাশে দাঁড়ানো উচিত। সবেমাত্র সোনারপুরে উনি গেলেন, এখনও তো বেলেঘাটা বাকি, বেলেঘাটাতে যাওয়া হয়নি। আজ যে ঘটনা ঘটলো, ওনার কনভয় একটু আগেই নিউজ চ্যানেলে দেখছিলাম, তারপরেই এই প্রতিবেদনটা করছি। সুতরাং কতটা কি তথ্য দিতে পারবো জানি না, কারণ এখনো পর্যন্ত ঘটনা ঘটছে, লাইভ রয়েছে। শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়ি থেকে নামার পরে যখন তিনি হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছেন, শুরুতে উনি খালি মাথায় ওনার কিছু ছিল না, হেলমেট। কিন্তু যখন দেখছেন যে পরিস্থিতি গরমাগরম হচ্ছে, মানুষজনেরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন, তখন ওনাকে একটা হেলমেট দেওয়া হয়, উনি হেলমেটটা পরেন। পরবর্তীতে দেখা যাচ্ছে উনি আবার হেলমেটটা খুলেও দেন, নাকি মানুষেরাই খুলে দিয়েছেন। এখন বিজেপির বক্তব্য রয়েছে যে যারা তাদের ডিম ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের, তারা আদেও বিজেপির সঙ্গে কি যুক্ত রয়েছে, নাকি শুধু সাধারণ কর্মীরা সেটা করেছেন।
সাধারণ জনগণ করেছেন। বহু মানুষের বক্তব্য একটাই ছিল যে যখন আর.জি. করের ঘটনা ঘটেছিল তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? একটা সাংবাদিক বৈঠক করার মতো তার কাছে সময় ছিল না, একটা মিডিয়া বাইট দেওয়ার মতো সময় ছিল না যে আমরা তদন্ত করব, আমরা সঠিকভাবে তদন্ত করে শাস্তি দেব, বা এই কথা উনি হয়তো মুখে বললেও কাজে কিন্তু করে দেখাতে পারেননি। উনি অভয়ার বাড়িতে তো যাননি। অনেকেই এখন প্রশ্ন তুলছেন উনি সেখানে না গিয়ে আর যখন তার দলে দাঁড়িয়ে একটা ক্রাইসিস চলছে আর না বেরোলেই নয়, এতদিন ক্ষমতা ভোগ করেছেন, এখন তো রিস্ক একটু নিতেই হবে। সুতরাং উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন, শুরুতে গাড়ি থেকে নামলেন, তারপরে হেলমেট পরে একেবারে ড্যাং ডেঙিয়ে গজগজিয়ে হাঁটতে শুরু করলেন। চারিপাশে মানুষজনেরা ডিম ছুটতে শুরু করেছেন, 2-4 জন একেবারে হাত দিয়ে ঘুষি মারার চেষ্টা করছেন, আর উনি যত এগিয়ে যাচ্ছেন তত মানুষের সংখ্যা ক্রমশ যেন বেড়েই চলেছে। মানুষ তো রাস্তায় পথে একেবারে ডিম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পচা ডিম নিয়ে। আর উনি যখন শেষ পর্যন্ত পৌঁছলেন সেই তৃণমূল কর্মীর বাড়িতে, তার পরিবারের লোকেদের সান্ত্বনা দেওয়া হচ্ছে, এবং তারপরে ওনার বক্তব্য ছিল যে কোন মানে ওই শুভেন্দু অধিকারীকে উনি বলছেন দোকান কাটা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এর পরেও উনি ব্যক্তিগত আক্রমণ করলেন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যে রোলটা প্লে করেছিলেন সেই একই রোল এখন উনি প্লে করতে চাইছেন, অর্থাৎ ওনার কর্মীরা যত রকমের যেটাকে ইংরেজিতে বলা হয় বাম্বু, সেই ব্যাম্বু আর বাংলা ভাষায় বললে বাঁশ, বা বলুন যাবতীয় রকমের হাত দিয়ে কর্মকাণ্ড, অর্থাৎ মার খাওয়া, সেই মার খাওয়া তো তার কর্মীরাই বহন করেন। তিনি কতটা কি মার খান সেটা আজ আপনারা দেখলেন, তার গায়ে কেউ হাত দেয়নি, কিন্তু সবাই তাকে ডিম ছুঁড়েছেন। সুতরাং তার কর্মীদের জন্য একটা অসুবিধের কারণ হয়ে দাঁড়াতে পারে এইগুলো, উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলোর বেসিসেই ওনার কর্মীরা কাজ করবেন। এবার বিজেপি কর্মীরাও একটুখানি গরমাগরম হয়তো হয়ে যেতে পারেন। উনি তো উস্কানি দিলেন, উনি বললেন মুখ্যমন্ত্রীকে, যিনি এখন সিটিং মুখ্যমন্ত্রী, ওনাকে যদি আপনি কান কাটা বলেন, তবে একটা তো বিরোধীরা মানে যারা বিজেপির লোকেরা রয়েছেন তারা তো এর প্রতিক্রিয়া দেবেন, স্বাভাবিক। এই সংযত ভাব, একজন রাজনীতিবিদের সংযত ভাব থাকা উচিত তার মধ্যে। উনি অতীতে কি বলেছিলেন যে কারণে এতটা ক্ষোভ নেমে আসলো? এতদিন ধরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, কই তাকে তো কেউ ডিম ছোড়েনি, তাকে তো কখনো মানে গায়ে হাত দেওয়ার কেউ সাহসটা দেখাননি। সবাই চোর চোর বলেছেন ঠিকই, ভারবালি যা হওয়ার হয়েছে। কেন? কারণ তার উপরে অতটা ক্ষোভ ছিল না, তিনি সেইভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখের আগে সেই 17-18 তারিখে গাড়ির ওপরে দাঁড়িয়ে কি বলেছিলেন, আর যোগ করতে গিয়েও ভুল করেছিলেন, বলেছিলেন বোধহয় 14 আর 3 বোধহয় 21 হয়, খুব যদি ভুল না হই আপনারা আর্কাইভে দেখে নেবেন। তো ওনার বক্তব্য ছিল যে 4 তারিখের 12টার পরে কোন জল্লাদের কত বড় ক্ষমতা রয়েছে, কোন বিজেপির বাবা মানে কোন দিল্লির বাবা কাকে বাঁচায় আমরা দেখব। আজ সেই যে কর্মের ফল উনি কিন্তু পাচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর রিজু দত্ত ঠিকই বলেছিলেন যে ডিজে বাজানোর কথা অভিষেকবাবু বলছেন, রবীন্দ্রসঙ্গীত বাজবে। উনি আরামবাগের কথা উল্লেখ করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আরামবাগে দাঁড়িয়ে তারা জিতুন বা হারুন 4 তারিখে কিন্তু 12টার পরে সেখানে ডিজে বাজবে। তাহলে রিজুবাবু যেটা বলছিলেন যে তাদের দলে দাঁড়িয়ে নাকি একটা তালিকা করে রাখা হয়েছিল বিজেপি নেতাদের, কবে কাকে কখন কিভাবে শায়েস্তা করা হবে তার একটা লিস্ট তৈরি করা ছিল। এই যে অহংকার, যে তারা কখনো হারতে পারেন না, জনতা জনার্দন তারা যাকে চাইবে তাকে তারা আনবে, সেটাতে তারা বিশ্বাসী ছিলেন না। তারা ভেবেছিলেন বাঙালির মতো ছ্যাঁচড়া জাত আর নেই। 2021 সালে 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় বাঙালি বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু আজ যখন 2026 সালে দাঁড়িয়ে মানুষের মনে হয়েছে আর.জি. কর থেকে শুরু করে পেহেলগাঁও এবং কসবা ল কলেজ, তারপরে ওই ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রকমের ঘটনাবলীর ফল, মুর্শিদাবাদে কি হয়েছিল আপনারা জানেন, বাংলাদেশে কি হয়েছে আপনারা জানেন, সব মিলিয়ে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু লক্ষ্য করা গেছে। আজ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ডিম ছোড়া হলো, সেটা কিন্তু একদিনের ফসল নয়। মানুষের মনের কোণে জমে থাকা সেই ক্ষোভ,
যেটা তারা বহন করে আসছে সেই আরজি করের ঘটনার পর থেকে। আপনাদের মনে আছে সেই হরগোবিন্দ দাসের কথা, চন্দন দাসের কথা? তাদেরকে যেভাবে মারা হয়েছিল, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হয়নি যে তাদের বাড়িতে গিয়েও একটুখানি সান্ত্বনা দেওয়া দরকার? মনে হয়নি। আজ তার বোধোদয় হচ্ছে, তার কর্মীদের জন্য বোধোদয় হচ্ছে। যে কর্মীর জন্য উনি সোনারপুরে গিয়েছেন, এখন অনেকেই বলা বলি করতে শুরু করে দিয়েছেন যে সে নাকি নেশাখোর ছিলেন। কেউ কেউ বলছে যে তার অসুস্থতার কারণে সে নাকি বেড থেকে, মানে বেড রেস্টে ছিলেন, সেই হসপিটালে দাঁড়িয়ে সেখান থেকে তিনি নাকি পড়ে যান, এর ফল স্বরূপ তার নাকি মৃত্যু হয়েছে। এখন কোনটা ঠিক? কোনো মৃত্যুই কিন্তু আনন্দের কারণ নয়। সমস্ত রকমের মৃত্যুই দিনের শেষে দুঃখ নামিয়ে আনে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আগে বোঝা উচিত ছিল। বিজেপি কর্মী 200-র ওপরে, 300-র ওপরে যখন এইভাবে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে একটা শুধুমাত্র রাজনৈতিক দল করার কারণে, তখন দাঁড়িয়ে এই ধরনের বিক্ষোভ তো ভীষণ ক্ষুদ্র জিনিস। আপনি বাংলাদেশের হিন্দুদের যখন নির্যাতন করা হচ্ছিল তখন একটাও তো কথা খরচ করেননি। মুর্শিদাবাদে হিন্দুদের উপরে আক্রমণ নেমে আসলো, তখনও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আপনি ভাইপো, একটাও কথা খরচ করেননি। কসবা ল কলেজ, সেই যে দাদারা রয়েছেন, দাদাবাবুরা, তাদের রাজনৈতিক ক্ষেত্রে তারা একেবারে প্রাক্তনী হয়েছেন, কলেজ ছেড়ে চলে যাবার কথা, তার জায়গাতে তারা কলেজে থেকেছেন, কালো রঙের স্করপিও রেখেছেন, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকমের অপকর্ম চালিয়েছেন, মধুচক্র পর্যন্ত বসিয়েছেন কিছু কিছু কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেই সময়ে দাঁড়িয়ে, সেই সময় থেকে শুরু হয়েছে মানুষের মনের কোণে জমে থাকা ক্ষোভের সঞ্চার। আজ আপনারা তারই কিন্তু বহিঃপ্রকাশ দেখলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে এই ডিমের যে পচা ডিম ছোড়া হলো, এটা বিজেপি করেছে নাকি সাধারণ মানুষ করেছে, এর কিন্তু নিন্দা জানাতেই হয়। একজন রাজনৈতিক দলের নেতা কোথায় কি কর্মসূচি করবে সেটা কিন্তু তার একান্তই স্বাধীনতা। সেই স্বাধীনতা যদি কেউ খর্ব করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিঃসন্দেহে নেওয়া উচিত। সেটাই হয়তো নিয়েছেন এই বিজেপি সরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আরও বিপদে ফেলার চেষ্টা তারা করতেন, তবে দাঁড়িয়ে পুলিশটা তারা দিতেন না। কিন্তু দেখা যাচ্ছে তাকে কেন্দ্রীয় বাহিনী, একবার দেখুন সময়ের পরিহাস, সময় যে কথা বলে সেটার প্রমাণ আজ আপনারা পাচ্ছেন। এতদিন এই কেন্দ্রীয় বাহিনীকে বলা হতো যে কেন্দ্রীয় বাহিনী নাকি বাংলায় দাঁড়িয়ে ঘুষপ্যাটিয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন মা বোনেদের ঝাঁটা নিয়ে একেবারে সেই হাতাখন্তি নিয়ে একেবারে তাদেরকে তাড়া করে বিদেয় করতে, বাংলা ছাড়া করতে। সেই কেন্দ্রীয় বাহিনী আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেকশন দিচ্ছে, তাকে সেখান থেকে পচা ডিমের হাত থেকে বের করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা কিন্তু বারে বারে ভুলে গেলে চলবে না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভেবেছিলেন 1500 টাকার বিনিময়ে তারা পশ্চিমবঙ্গের জনগণদের একেবারে কিনে ফেলেছেন, বাড়ির মহিলাদের ওনারা কিনে ফেলেছেন। আজ সেই মহিলাদের জন্য বিজেপি 1 তারিখ থেকে একেবারে সম্পূর্ণরূপে ভাড়া মুকুব করেছেন। তারা রাতারাতি ক্ষমতায় আসেনি, বিজেপির কয়েক দশক ধরে সংগ্রাম চলেছে। আজ হঠাৎ করে অনেকেই হয়তো বিজেপিতে যাবার চেষ্টা করছেন। মালদার যদি কথা বলি, সেখানে দাঁড়িয়ে একটা খবর উঠে আসছে যে বহু তৃণমূল যারা রয়েছেন, প্রাক্তন তৃণমূলীরা, তারা বিজেপিতে যোগ দিয়েছেন। আর বিজেপির জেলার সাধারণ সম্পাদক যখন বলছেন আমরা তাদের গ্রহণ করব না, তখন নাকি তাকেই মাথা ফেটে, মানে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিজেপি নেতাদেরকে আজও সাফার করতে হচ্ছে এই তৃণমূল কর্মীদের জন্য, হরিশ্চন্দ্রপুর যদি খুব ভুল না হই। সুতরাং ক্ষমতায় আসার পরেও বিজেপি কিন্তু তার সহানুভূতি, সহমর্মিতা সেটা হয় দেখাচ্ছে, নইলে তৃণমূল নেতারা এতটা বহাল তবিয়তে কিভাবে থাকতো? আপনি দেখুন না, 2011-র পর থেকে, মানে 2015-র পর থেকে, বিশেষত যখন দিলীপ ঘোষ সভাপতি, তখন তার কয়বার গাড়ি ভাঙা হয়েছিল? কতবার সুকান্ত মজুমদারের গাড়ি ভাঙা হয়, কতবার শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙা হয়। তৃণমূল নেতাদের তো কই একবারও তো এখন গাড়ি ভাঙা হচ্ছে না, ফায়ার ব্রিগেড ডাকতে হচ্ছে না, জল কামান কাঁদারে গ্যাস ফেলতে হচ্ছে না। কারণ একটাই, যে বিজেপি সরকার আর দলকে একাকার করে না।
পুলিশের কাজ করেন, আর বিজেপি দলের কথা বলেন। তাদের দলের সঙ্গে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। আপনারা কোনো রকমের কর্মসূচিতে সরকারি বাসকে কিন্তু এখন আর দেখতে পাবেন না, মানে রাজনৈতিক কর্মসূচিতে দেখবেন বেসরকারি বাস এখন নামানো হবে। কিছুদিন পরেই ছাত্র নির্বাচন করার কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি প্রথমে যুবনেতা, মানে 2011 সালে তাকে নাকি একেবারে হেলিকপ্টার থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর থেকে উনি ডায়মন্ড হারবার মডেলের কথা বললেন। তো সেই যুবনেতাদের একটা ক্ষমতা হয়নি যে ইলেকশন করানোর। কোথাকার ইলেকশন? কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি একবার ইলেকশন করা হয় তবে দাঁড়িয়ে হারের পর হার জুটবে। কোথাও কোথাও হয়তো এসএফআই মাথাছাড়া দিতে পারেন। সেই কলকাতার দিকের কিছু ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, কিন্তু বাকিগুলোতে তাদের করুণ হার লক্ষ্য করা যেত, সে কারণে তারা সেই নির্বাচন করতে দেননি। আর আজ তো সব থেকে বড় কথা, কোথায় গেল ডায়মন্ড হারবার মডেল? 8 লক্ষ ভোটে লিড কোথায় গেল? ফলতায় কার্যত উনি প্রচার করতে বেরোননি। কালীঘাট থেকে পা রাখতে উনি ভয় পেয়েছেন। আজ যখন 25টা দিন পেরিয়ে গেছে, 26টা দিন পেরিয়ে গেছে, তখন উনি বেরিয়েছেন। যখন ওনার দলের কর্মীরা ওনাকে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত এখন করছেন, তখন দাঁড়িয়ে শেষ পর্যন্ত মনে হলো যে দলের রাজ তো আমাকেই রাখতে হবে। দিনের শেষে 80টা বিধায়ক, তাদেরকে তো কন্ট্রোলে রাখতে হবে দিনে। আর বিজেপি যখন ক্ষমতাচ্যুত হবে তখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো আমি হব, সুতরাং আমায় একটু ওই রিস্ক কিন্তু নিতে হবে। বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে, ভেবেছিলেন তাকে বোধহয় ফুল দিয়ে স্বাগত করা হবে, কিন্তু কি হলো আপনারা সকলেই দেখলেন। যেটা কাম্য নয়, আবারও বলছি, একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাজনৈতিক দল কি কর্মসূচি গ্রহণ করবে সেটা কিন্তু তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু অতীতে তারা যা ঘটনাগুলো ঘটিয়েছিলেন সেগুলো তো তার বহিঃপ্রকাশ তো হতেই হতো, আজ সেটা হয়ে গেল। আপনারা জানেন কিভাবে বিজেপি কর্মী থেকে শুরু করে বামপন্থী যারা রয়েছেন, যারা কংগ্রেস রয়েছেন, সবাইকে দল মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে কিন্তু অত্যাচার চালিয়েছিলেন। কোনো ক্যাম্পাস এমন নেই, ইউনিভার্সিটির যদি কথা বলি, সেখানে তারা ইলেকশন করানোর ক্ষমতা দেখিয়েছেন। আজ 1 বছরের মাথায় আপনারা দেখবেন হয়তো স্টুডেন্ট নির্বাচন হবে। তারপরে দাঁড়িয়ে কি ফলাফল লক্ষ্য করা যায় সেটাও বাংলার জনগণ হয়তো দেখবে। আপাতত আপনারা সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করুণ পরিণতি, তার খবরাখবর দেখতে থাকুন। আর আপনাদের সুচিন্তিত মতামত নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা কমেন্ট বক্স খোলা রয়েছে। এতে করে আপনার মতামত অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবে। চ্যানেলটিকে শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।